ভারতে মুসলিম সম্প্রদায়ের অবস্থা কতটা ভয়াবহ আসুন বোঝার চেষ্টা করি। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। ধরুন আপনার বাড়ির পাশেই আপনার বাপ দাদার অনেক বছরের পুরনো কবরস্থান। হঠাৎই একদিন সরকারি লোকজন এসে সে জায়গার কাগজ চেয়ে বসলো। সমস্যা বাঁধলো অনেক পুরাতন জায়গা হওয়ার কারণে কাগজপত্র ঠিক মতো নেই। তাহলে এখন উপায়? ভাবছেন কাগজপত্র না থাকলেও কি, এত পুরনো কবরস্থান একটা কিছু তো ব্যবস্থা হয়েই যাবে। কিন্তু যদি বলি কাগজপত্র না দেখাতে পারলে গুড়িয়ে দেওয়া হবে পুরো কবরস্থান, মানতে পারবেন? আপনি মানতে না পারলেও জোর করে মানানোর ব্যবস্থা নিয়ে এসেছে ভারতীয় সরকার। গত 7 এপ্রিল গভীর রাতে পাশ হয়ে গেল ভারতের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল বিল, ওয়াকফ সংশোধনী আইন। আর এর সাথেই ধসে পড়ল ভারতের ইতিহাসের মুসলমানদের শিকড়ের আরেকটি ইমারত। প্রশ্ন উঠছে, এটা কি আদৌ দেশের কল্যাণের জন্য কোনো আইন, নাকি শুধুমাত্র মুসলমানদের জমি আইনি প্রক্রিয়ায় আরেকবার কেড়ে নেওয়ার কোনো প্রক্রিয়া? যদিও ঠিক এই মুহূর্তে আইন পাশ করার পরে আবার স্থগিত করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, আর কত আইনের মাধ্যমে তিল তিল করে আমাদের ভারতীয় মুসলিম ভাইদের পিষে মারবে সরকার? এই দুঃখের শেষ কথায় আবার ওই স্থগিত থেকে ওয়াকফ আইন বহাল হবে কিনা, সব প্রশ্নের জবাব খুঁজবো আজ আমাদের আজকের ভিডিওতে। প্রথমেই ছোট্ট করে বুঝে নেই ওয়াকফ আসলে কি। ওয়াকফ হলো এমন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা কোনো ব্যক্তি যিনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন তিনি আল্লাহর নামে দান করে দিয়েছেন। সহজ কথায় সাদকায়ে জারিয়া বলে যে টার্ম আছে ইসলাম ধর্মে, সেটাই পরবর্তীতে নাম হয় ওয়াকফ। এই ওয়াকফ এর জমি বা সম্পদ কেউ নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারেন না, কিংবা হস্তান্তর বা বিক্রিও করা যায় না। এই সম্পত্তি সামাজিক কল্যাণ বা ধর্মীয় কাজে ব্যবহার করা যাবে। সমস্যা বাধে যখন দুর্নীতির অভিযোগ দিয়ে এই ওয়াকফ আইনের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে চায় ভারত সরকার। এর জন্য 2023 সালে লোকসভায় নতুন সংশোধনী বিল প্রস্তাবিত হয়। এই প্রস্তাবিত বিল গত 7 এপ্রিল গভীর রাতে পাশ হয়ে আইনে পরিণত হয়। মুসলমানদের জন্য পুরো সংশোধনী আইনটি শুধুমাত্র দান করা জমি কেড়ে নেওয়ার ধান্দা ছাড়া আর কিছুই না। কারণ ওয়াকফের কাছে আছে ভারতের তৃতীয় সর্বোচ্চ জমি, যার পরিমাণ 9.4 লাখ একর। বুঝতেই পারছেন সরকারের নজরটা আসলে কোথায়। এরই মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিতর্কিত ওয়াকফ সম্পত্তিগুলো চিহ্নিত করে সেগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। রাজস্ব দফতরের রেকর্ড অনুযায়ী রাজ্যে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির সংখ্যা মাত্র 2963 হলেও আরও প্রায় 1,30,000 সম্পত্তি রয়েছে যার সরকারি নথিপত্র নেই। সরকারের মতে এগুলোর অধিকাংশই জোর করে দখল করে তারপরে ওয়াকফ নীতির আন্ডারে ফেলা হয়েছে, অর্থাৎ জমি কেড়ে নেওয়া শুরু হয়ে গেছে এখন থেকেই। তবে ওয়াকফই একমাত্র ঘটনা নয় যার মাধ্যমে ভারতীয় মুসলমানদের উপরে নেমে আসছে সর্বনাশ, নির্যাতন। 2014-তে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ধর্মীয় বিতর্কিত আইনের বেড়াজালে জড়িয়ে ফেলতে শুরু করে ভারতীয় সংখ্যালঘুদের, স্পেশালি মুসলমানদের। শুধুমাত্র হিন্দু নয় বলে নিজ দেশেই শরণার্থীর মতো ভীত সন্ত্রস্ত হয়ে জীবনযাপন করছে প্রায় 20 কোটি মুসলিম। হোক মিডিয়া প্রোপাগান্ডা কিংবা সিনেমার মাধ্যমে আই ওয়াশিং, অথবা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার উপরে আঘাত হানবে, কন্ট্রোল করা যাবে এরকম কোনো আইন প্রণয়ন ভারতীয় মুসলমানদের কোণঠাসা করতে এমন কোনো পন্থাই বাদ দেয়নি ভারতের বিজেপি সরকার, অথবা আমরা বলতে পারি ভারত সরকার। 2019 সালে কাশ্মীরের কথাই মনে করুন। ভারতীয় সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদী সরকার। 370 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 2019 সালের আগস্ট মাসের আগ পর্যন্ত প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে জম্মু ও কাশ্মীরের হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রীয় সরকারের। এমনকি কোনো আইন প্রণয়নের ক্ষমতাও ছিল না সংসদের। আইন প্রণয়ন করতে হলে পারমিশন নিতে হতো রাজ্যের। তাছাড়া জম্মু কাশ্মীরের আলাদা পতাকাও ছিল। এছাড়া 35-এর অনুচ্ছেদে বলা হয়েছিল রাজ্যের কে স্থায়ী বাসিন্দা আর কে নন তা স্থির করতে পারে জম্মু ও কাশ্মীরের বিধানসভা। স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ কাশ্মীরে জমি কিনতে পারতেন না। জম্মু কাশ্মীরকে নিজের নিয়ন্ত্রণে আনতে খুব সূক্ষ্ম চাল ছিল 370 ধারা বাতিলের সিদ্ধান্ত। সেখানের সিদ্ধান্তগুলোর মূল ক্ষমতা নিজের হাতে নিয়ে আসা ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্য মূলত সংবিধানের পরিবর্তন করা হয়। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর বাইরের থেকে লোকজন সেখানে জমি কিনতে শুরু করে এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জমির নিরাপত্তা হুমকির মুখে পড়ে। 2022 সালের মে মাসে জম্মুতে 6টি এবং কাশ্মীরে 1টি আসন বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়।
বুঝতেই পারছেন নিশ্চয়ই, জমি আর রাজনৈতিক আসন বাড়ানো সবটাই স্থানীয় মানুষের মতামতকে ধামাচাপা দিয়ে আরও মজবুত করছে সরকারের প্রভাব। ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তিগুলোর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে চায় সরকার নিজের হাতে। কারণ ভারতে এখন মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়ার ঝোঁকটাই ইদানিং বাড়ছে। একই বছরের 12 ডিসেম্বর আরেকটি বড় বৈষম্য নেমে আসে মুসলিমদের উপর। মোদী সরকারের অধীনে পাশ হয় বৈষম্যমূলক নাগরিক আইন, যা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা CAA 19 নামে পরিচিত। সিদ্ধান্ত হলো প্রথমবারের মতো ভারতের নাগরিকত্বের ক্ষেত্রে আবেদনকারীর ধর্মীয় পরিচয় দিতে হবে। এই আইন অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সি ধর্মীয় সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারণে ভারত চলে এসেছেন, এই আইনে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। ভারত নিজেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে দাবি করে। এই দাবির সাংবিধানিক ভিত্তিও আছে, কিন্তু খেয়াল করে দেখুন, CAA 19 আইনের আওতায় তারা নাগরিকত্ব দিতে চাইছে কেবল অমুসলিমদের, কোনোভাবেই মুসলিমদের নয়। অর্থাৎ ভারতে মানুষের বৈধতা বা অবৈধতার মানদণ্ড দাঁড়াচ্ছে ধর্মীয় পরিচয়। সাধারণ মানুষের ধারণা হয়, যদি CAA 19 এর মাধ্যমে অমুসলিম অধিকাংশ জন নাগরিকত্ব পেয়ে যান, তবে সম্ভাব্য NRC-তে আটকা পড়বেন মূলত নাগরিকত্বের কাগজপত্রহীন মুসলমানরা। ঠিক পরের বছর 24 ফেব্রুয়ারি 2020 সালে ভারতের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় 5 জন লোক আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে, আর তাদের দিয়ে সে অবস্থায় গাওয়ানো হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। কাজটা কোনো পাড়ার মাস্তানের কাজ নয়, কাজটা করেছিল ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, খোদ পুলিশ। এবং যেই 5 জন আহত অবস্থায় রাস্তায় পড়েছিল, প্রত্যেকেই ছিল মুসলিম। তাদের এমনভাবে মেরে আহত করা হয় যে ঘটনার 2 দিন বাদেই আহতদের মধ্যে 23 বছর বয়সী যুবক ফাইজানের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে উত্তর পূর্ব ভারতের কারদামপুরি এলাকায়। আইনের রক্ষককে যখন এমন ভক্ষকের ভূমিকায় দেখা যায়, তখন জনরোষ স্বাভাবিকভাবেই বাঁধ ভাঙে। এরপর টানা 3 দিন সাম্প্রদায়িক দাঙ্গায় 52 জন নিহত হয়, 200 জন আহত হয় এবং অসংখ্য বাড়িঘর ভাঙচুর করে হিন্দু মব। নিহতদের বেশিরভাগই ছিল মুসলিম। শুধু আইনেই থেমে নেই, মুসলিমদের নামের প্রতিও অসীম বিদ্বেষ। এবছরের শুরুতেই ভারতের মধ্যপ্রদেশের দেওয়াস জেলার 54টি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। মুরাদপুর বদলে মুরলীপুর, হায়দারপুর বদলে হীরাপুর, শামশাবাদ থেকে শ্যামপুর, এমন আরও অনেক উদাহরণ আছে। বিজেপির নেতারা একে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার হিসেবে বর্ণনা করলেও ইতিহাসবিদরা মনে করছেন এটি মূলত ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার প্রয়াস। তবে নাম বদলের এই খেলা প্রথম শুরু হয়েছিল 2018 সালে। রাস্তা, এয়ারপোর্ট বা শহরের নাম কিছুই এরপর থেকে বাদ যায়নি। গুজরাটে আহমেদাবাদের নাম বদলে রাখা হয়েছে কর্ণাবতী। গত 50 বছরে এমন অনেক নাম পরিবর্তন করা হয়েছে ভারতের বিভিন্ন জায়গার, রাস্তার, ইমারতের, এমনকি পাড়া মহল্লার। কখনো ব্রিটিশদের ইংরেজি নাম, আবার কখনো সংস্কৃতির দোহাই দিয়ে হিন্দি কিংবা সংস্কৃত নাম। কিন্তু বর্তমান ভারত সরকারের অধীনে নাম বদল হয়েছে স্রেফ ধর্মের ভিত্তিতে। ব্যাকগ্রাউন্ডে কারণটাও গভীর। প্রতিষ্ঠাকাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর মূল লক্ষ্য ভারতকে ধর্মীয় সংখ্যালঘু মুক্ত একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করা। এই সবই সেই প্রচেষ্টার একটা অংশ মাত্র। মুসলিমদের নির্যাতনের সর্বশেষ চাক্ষুষ সাক্ষী ওয়াকফ প্রতিবাদেই দেখেছে পুরো বিশ্ব। সম্প্রতি ওয়াকফ আইনের সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ হলো ভারতের অনেক রাজ্যেই। মুম্বাই, কলকাতা, পাটনা, লখনউ থেকে শত শত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল অসাংবিধানিক এই আইনের বিরুদ্ধে। একদিকে যেমন বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলছে, অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে জমা পড়ছে একের পর এক পিটিশন। মুজাফফরনগরের সারওয়াত গ্রামে জুমার নামাজের সময়কালে আর্মব্যান্ড পরে শান্তিপূর্ণভাবে আইনটির প্রতিবাদ করার 300-র বেশি মানুষকে মাথাপিছু 2 লক্ষ টাকা করে জরিমানা করে নোটিশ পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে শান্তিপূর্ণ প্রতিবাদ পুলিশ তুলে দিতে গেলে ব্যাপক সংঘর্ষ হয়। এ পর্যন্ত 3 জন সেখানে মারা গেছে। 118 জনকে গ্রেফতার করা হয়। সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গুলি চালায় পুলিশ। নিহত হয় 3 জন। পরবর্তীতে বর্তমান সর্বশেষ আপডেট হলো আইনটি স্থগিত অবস্থায় ঝুলে আছে, একেবারে বাতিল করা এখনো চির অধরার মতোই। তবে এত কিছু শুনে ঠিক বাংলাদেশের কথাটাই মাথায় আসছে, তাই তো? ভারতের মুসলমানদের এখন বাইনারি দৃষ্টিতে দেখা হয়। হয় দেশপ্রেমের প্রমাণ দাও, নয়তো ধরে নেওয়া হবে দেশের জন্য তুমি একটা টিক টিক করা টাইম বম্ব। কথায় কথায় টেরোরিস্ট, দেশদ্রোহী কিংবা পাকিস্তান চলে যাওয়ার মতো কঠিন কথা এখন প্রতিনিয়ত হজম করছে তারা, যদিও দেশটা তাদেরও। রাজনীতিতে থাকা মানুষগুলো কখনো 2019-এর নির্বাচন, কখনো রাজ্যের নির্বাচন, কখনো হিন্দু সংখ্যাগরিষ্ঠদের ভোটের আশায় হিন্দু মুসলিম বিদ্বেষকে উস্কে দিয়েছেন নানাভাবে। অথচ নিজ দেশের মানুষ, হিন্দু হোক কিংবা মুসলিম, কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথাই তো ছিল।
কারণ একই দেশের একই মায়ের সন্তান সবাই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে কুচক্রি মহল যে আসলে স্বার্থ অন্বেষণ করতে চাচ্ছে সেটা বোঝাটা কি খুবই কঠিন। ঠিক এই সময়ে এসেও এই সহজ মারপ্যাচটা যদি আমরা বুঝতে সক্ষম না হই তাহলে কিন্তু ক্ষতিটা নিজেদেরই। সাম্প্রদায়িক দাঙ্গা অনেকে দেখেছে এই উপমহাদেশ, আর প্রতিবারেই হাজার হাজার সাধারণ মানুষের লাশের উপর দিয়ে ফায়দা লুটেছে কেবল ক্ষমতায় থাকা মানুষগুলো। এখনকার চিত্র ব্যতিক্রম কিছু না। আপনার কি মনে হয় এর শেষ সমাধান কি হতে পারে?